নাম সোহানা খাতুন, একটি বাচ্চা মেয়ে, বয়স 8 বছর, গ্রামের নাম সৈয়দ কুলুট, থানা ভরতপুর। 22 তারিখ বাচ্চাটা বাড়ির বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার পর বাবা মা, পরিবার, এলাকার লোক খোঁজাখুঁজি করে, না পেয়ে তারা থানাতেও খবরটা দেয়, মিসিং ডায়েরি করে থানাতেও। আমার কাছে খবর, তারপর আজকে 25 তারিখ 26 তারিখ আজকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হচ্ছে মাঠে। সে ধর্ষিতা কিনা জানা যায়নি, পোস্টমর্টমে নিশ্চয়ই জানা যাবে। এখন কোনো অভিযোগ যদি আমরা করি, সঙ্গে সঙ্গে পুলিশ আমাদের অভিযোগটা খণ্ডন করার জন্যে একটা নিজেরা ফেসবুক বার করে বক্তৃতা দিতে লেগে যায়। তাদেরকে জিজ্ঞেস করবো যে আমি যেটা বললাম সেটা ঠিক না বেঠিক, এরকম ঘটনা কি ঘটেছিল? 3-4 দিন ধরে কি একটা বাচ্চাকে নিখোঁজ যে হয়েছে তার খবর কি পুলিশের ছিল? আমরা কারোর বিরুদ্ধে কোনো অকারণে অভিযোগ আনছি না, এটা অভিযোগ নয়। যখন কোনো থানার পুলিশ অত্যাচার করে তখন সে থানাতেই করুক আর থানার বাইরেই করুক, সেটাকে অত্যাচার। সেইটাকে দেখুন, স্থান ঠিক না বেঠিক না, আমরা কোনো ভুল কথা বলে মানুষকে বিভ্রান্ত করি না। পুলিশের বন্ধুরা জেনে রাখুন, আমাদের কথার জবাব দিন যে এটা সত্য না মিথ্যা, কি হয়েছিল জানান, আপনাদের পুলিশের ফেসবুকে জানান। কিন্তু আমাদের কথাকে মিথ্যা প্রমাণ করার জন্য আপনারা যে প্রচার চালু করেছেন মুর্শিদাবাদ জেলা জুড়ে, কোনো ঘটনা ঘটলেই পুলিশের ব্যর্থতা মানেই সেখানে ফেক প্রমাণ করার জন্য ফেসবুক হাতিয়ার করেছেন, করুন, কিন্তু ঘটনাগুলো সত্যি না মিথ্যা সেটা বলুন। এটা গেল একটা পার্ট। মুর্শিদাবাদে ঐতিহাসিক জায়গাটা আছে, গঙ্গার ধার আছে, দেখবে টেবে চলে যাবে। কলকাতায় এখন পলিউশন চলছে না, খালি তো বাতাসে নানা রকমের প্রদূষণ চলছে। তো রাজ্যপালের মনে হয়েছে আবার ঘুরে টুরে যায়, টুরে এসছে রাজ্যপাল। এগুলো তো আমাদের দেশের রাজ্যপাল রাষ্ট্রপতিদের অধিকার আছে। রাজ্যপাল যেমন যেখানে কিছু বেড়াতে যেতে পারেন, এসছেন বেড়াতে। হ্যাঁ, অবশ্যই রাজ্যপাল তো এই ভারতবর্ষের আজকের দিনে যেটা হয়েছে, সে এই রাজ্যপাল বলে না, ভারতবর্ষের যে সমস্ত রাজ্য আছে সব রাজ্যের রাজ্যপালই বিজেপির তৈরি করা গাইডলাইন মেনে চলে। সে এখানে বলে না, এই রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান, যেখানে যাবেন আপনি, রাজ্যপালের পদের মধ্যে আর নিরপেক্ষতা বলে কোনো শব্দ নেই। এখানে যদি রাজ্যপাল বিজেপি পার্টির হয়ে বিজেপি পার্টির কথা না বলে, তো রাজ্যপালকে কালকে ছুটি করে দেবে বিজেপি। রাজ্যপাল সেই রিস্ক নেবে? এত সুন্দর আছে এখানটায়, এত বড় বাংলো, এত বড় ব্যাপার, রাজ্যপাল সেই রিস্ক তো নেবে না। তাই রাজ্যপালের মুখে বিজেপির কথা শুনবেন, সিধা না বললেও ঘুরিয়ে ফিরিয়ে বলবে। রাজ্য আর রাজ্যপালের মধ্যে দেখবেন এই বিবাদ চলছে। আর বর্ডারে যাওয়া মানে এখন বাংলাদেশি অনুপ্রবেশ, তার থেকে এসআর, এসব বিকেলের মধ্যে তার লাইন আসবে, দেখতে পাবেন। বিকেলের মধ্যে তার কমেন্ট শুনে বুঝতে পারবেন কে বলছে, উনি বলছেন না ওনাকে কেউ দিয়ে বলাচ্ছে। মন্দিরে তো সাধারণত বিভাজনটা ভুলে যাওয়ারই তো কথা, কারণ রাম তো কোনো নেতার না, মন্ত্রীর না, কোনো পার্টির না। वही राम जो दशरथ का बेटा, वही राम जो घर घर में लेटा, वही राम जो जगत पसेरा, वही राम जो सबसे नियारा। এটাই তো রামের পরিচয়। রাম রাজ্য কাকে বলে? যেখানটায় কোনো মানুষের মধ্যে বিভাজন নেই, সবাই সুখে থাকবে, সবাই সাথে থাকবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করব, আপনি রামের ধ্বজ উড়েছেন ভালো কথা, কিন্তু ভারতবর্ষকে বিভাজিত করবার জন্য প্রতিনিয়ত আপনি এবং আপনার দল কি চেষ্টা করছে না? আপনার রাম রাজ্যে কি সকল মানুষের শান্তি সুখ আছে? আপনার রাম রাজ্যে সকল মানুষের নিরাপত্তা আছে? আপনার রাম রাজ্যে হিন্দু মুসলমানের বিভাজন করে কি ভোট চাওয়া হয় না? আমরা তো চাই রাম আর রহমান একসঙ্গে থাকে এই ভারতবর্ষ, কারণ তাদের মধ্যে তো কোনো ফারাক নাই। ভীমের গদা
কখনো রহমানের বিরুদ্ধে তো ব্যবহার হয়নি কোথাও। রামের তীর রাবণের বিরুদ্ধে ব্যবহার হতে পারে, সে অন্যায়কারী, তাই ব্যবহার হয়েছিল। কিন্তু রাম আর রহমানের মধ্যে কোনো ফারাক নাই। এই ভারতবর্ষে রাম আছে, রহমান আছে, রাম আছে, রহিমও আছে। রাম আর রহিম এই ভারতবর্ষের আত্মাতে বেঁচে আছে। কিন্তু আমরা সেই রাম আর রহিমকে ব্যবহার করে রাজনীতি করে ভোট চাইছি, আর কিচ্ছু না। তাই একটা কনক্রিটের মন্দির বানানো বড় কথা নয়, ধোয়া ঝুলানো বড় কথা নয়। মানুষের অন্তরে শান্তি প্রতিষ্ঠা করুন, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করুন, তাহলে আমি মনে করি প্রকৃত রামের প্রতি সম্মান জানানো হবে। এখানে রামকে নিয়ে রাজনীতির বাজারে নির্বাচনী রসদ সংগ্রহ করা হয়, সেটা অযোধ্যার মানুষ সব থেকে আগে বুঝেছিল, আর বুঝেছে বলে খোদ অযোধ্যাতে বিজেপিকে হারিয়েছে। কারণ এই ভারতবর্ষের মানুষ রাম রহিমকে একসঙ্গে দেখতে চায়। মুখ্যমন্ত্রী তো অনেকদিন আগে যাওয়া উচিত ছিল মতুয়া মানুষদের কাছে। জানি না তিনি ঠাকুরনগরের বিনাপাড়ি মন্দিরে যাবেন কিনা, কারণ এই বিনাপাড়ির মন্দিরে গিয়ে তিনি তাকে সবথেকে বড় বিনাপাড়ি দেবীর কন্যা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন। সেখানে বলেছিলেন ঠাকুরনগর আমি ইউনিভার্সিটি করে দেব। মনে করে দেখুন ইউনিভার্সিটি কী হয়েছে জানি না, মতুয়ারা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। সেখানটাই অনশন করেছে তৃণমূল দলেরই এমপি, তাকেও কেউ দেখতে যায়নি। মতুয়া মহাসংঘের লোকরা আমাকে বলেছে দাদা একবার আপনি আসুন। গেছিলাম। আমি যাবার পর তৃণমূল তাদের মন্ত্রীকে নেতাকে পাঠিয়েছিল। এখনও সেই ঝালি চলছে, সেই প্রক্রিয়া চলছে। মতুয়ারা যাতে হাতছাড়া না হয়ে যায় তার জন্যে দিদির মনে হচ্ছে একবার মতুয়াদের কাছে দর্শন দেওয়া দরকার। জানি না তিনি ঠাকুর বাড়িতে যাবেন কিনা, কারণ আমি কোথাও গেলে তো তার সেখানটায় যাবার কথা না। আমি কোথাও গেছি মানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে সেটা অপবিত্র হয়ে গেছে, সেখানে কোভিড হয়ে গেছে। জানি না সেখানে যাবে কিনা, গেলে ভালো লাগবে। মতুয়াদের সমাধান, মতুয়া মানুষদের যে আশঙ্কা, সে আশঙ্কার সমাধান টিএমসিকে বিজেপিকে উভয়কে করতে হবে। কারণ রাজ্যে টিএমসি, কেন্দ্রে বিজেপি, এবং টিএমসি বিজেপি উভয়েই এই মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোট নিয়ে যেতে প্রতিনিধিত্ব করে। মতুয়া মানুষের ভোটে টিএমসিও যেতে, মতুয়া মানুষের ভোটে বিজেপিও যেতে। তাই উভয়ের দায়িত্ব মতুয়া সম্প্রদায়ের মানুষের এই আশঙ্কা থেকে মুক্ত করানো, এটাই আমি বুঝি। সেটা সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি, রাজ্য চেয়েছিল। কারণ আমরা জানি যে রাজ্যের যে সমস্ত বিল সেগুলোকে ইচ্ছাকৃতভাবে দিল্লির নির্দেশে আটকে রাখা হয়। রাজ্যপাল এগুলো ছেড়ে দেওয়া উচিত বলে মনে করি আমরা। আর্টিকেল তাই বলে, সংবিধান তাই বলে। রাজ্যপাল, রাষ্ট্রপতি, তাদেরকে তো আমরা ওইভাবে হস্তক্ষেপ করতে পারি। তাদের নিজস্ব সংবিধান যে তোমরা তারা তাদের দায়িত্ব পালন করো। একটা রাজ্যের আইন করার অধিকার আছে, সে আইন অ্যাসেন্ট নিতে হয় রাজ্যপালের কাছে। রাজ্যপাল হয় সেটাকে ফেরত দিতে পারে, সেখানে কোনো মতামত দিতে পারে, নির্দিষ্ট সময়ের মধ্যে সেটাকে রিভিউ করার কথা বলতে পারে। তারপর রাজ্যপাল সেটাকে প্রেসিডেন্টের কাছে পাঠাতে পারে। তারপর কোথায় যাবে? এবার সেখানে যদি একবার মতামত দিতে নিল 5 মাস, রিভিউ করতে 5 মাস, তারপরে রাষ্ট্রপতিকে দিতে 5 মাস, তাহলে বিল কোথায় থাকবে? বিল তো খালি বিলেই পড়ে থাকবে। তাহলে মানুষের বিল কী হবে? তাহলে মানুষের বিল দিয়ে তো লাভ নাই। তা রাজ্যগুলো চলবে কি করে? তাই রাজ্যপাল, রাষ্ট্রপতির সম্মতি দরকার কিছু কিছু বিলে, ঠিক আছে? যেখানটাই সংবিধানের প্রশ্ন যা, রাজ্যপাল এবং রাষ্ট্রপতির সম্মতির দরকার। সেই সম্মতি তারা প্রদান করতে দেরি করা মানে রাজ্যের যে আইনি অধিকার, রাজ্য যেটা আইন চালু করে শাসন করতে চাইছে সেখানে বিলম্ব করা। সুপ্রিম কোর্ট সে একটা অথরিটি, রাষ্ট্রপতি সে একটা অথরিটি। সুপ্রিম কোর্ট মনে করেছে যে রাষ্ট্রপতির অধিকারের উপরে আমি হস্তক্ষেপ করবো না, কারণ সংবিধান এটা বলা নেই যে রাষ্ট্রপতিকে 3 মাসের মধ্যেই দিতে হবে। সংবিধান যখন তৈরি হয়েছিল, আজকে সংবিধান দিবস,
ভীমসাহেব বাবা সাহেব আম্বেদকর যখন সংবিধান তৈরি করেছিল তখন তারা জানতো না এদেশে বিজেপি আসবে, সেই বিজেপি এইভাবে দেশ চালাবে। তখন তারা জানতো দেশটা এইভাবেই চলা উচিত, সেখানে রাজ্যপালের তার ভূমিকা, রাষ্ট্রপতি তার ভূমিকা, সেই ভূমিকা পালন করবে তারা তাদের মতন করে। তাই সব জায়গায় বাঁধন ছিল না, আর সেই জায়গাটা ফাঁকা আছে যেখানে বলে দেওয়া নাই যে সময় কত দিনের মধ্যে সম্মতি দিতে হবে, সম্মতির সময় নির্ধারিত করা নাই। তাই আমি দেরি করতে পারি, দেরি করলে সুপ্রিম কোর্টে কিছু বলার নাই। তো সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি, পার্লামেন্ট, প্রশাসন আলাদা আলাদা স্তম্ভ সব। সেখানটাই সুপ্রিম কোর্ট মনে করেছে যে আমি যদি এটা করতে চাই তাহলে রাষ্ট্রপতি যদি দেশের তিনি সর্বোচ্চ পদ যিনি, তার অধিকারে হস্তক্ষেপ হবে। সুপ্রিম কোর্ট তার লাইনে চলছে, কারণ সংবিধানে 3 মাস বলে কোনো কথার উল্লেখ নাই। কি বলছে আমরা শুনে বলতে পারবো। তিনি আরেকটা সংগঠনের নেতা, মমতা তাকে ব্যবহার করেছে তৃণমূল দলে মুসলমান ভোট ব্যাংক বাড়ানোর জন্য। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কোনো বড় পদ দেয়নি, লাইব্রেরিতে বই গুনতে দিয়েছিল, বড় পদ দেয়নি। বর্ধমানে তাকে রাস্তায় মারধর করাচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদও করেনি, নবাডুতে দেখে তাকে দেখাও করেননি, দুঃখ প্রকাশও করেননি। তো এই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দরকার ছিল তখন মুসলমান ভোটকে টানার জন্য, কারণ তখন মমতা ব্যানার্জি আর তৃণমূল পার্টি কলকাতা আর কলকাতার আশেপাশের পার্টি ছিল, কিন্তু বাংলার গভীরে ঢোকার পার্টি ছিল না। সেখানটা মুসলমান ভোট ব্যাংক ছাড়া তো মমতা ব্যানার্জি এগোতে পারতেন না, তাই সেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরীর দরকার ছিল, সে মুসলিম নেতা ছিল। এখন দরকার ফুরিয়ে গেছে, দিদির এটাই চরিত্র, কাজের সময় কাজই, কাজ ফুরালে পাজি। আগে যেমন কংগ্রেসদেরকে দুর্বল করার জন্য গাঁজার কেস, মাদকের কেস দিয়ে জেলে ভরে রাখা হতো, আগে যেমন কংগ্রেসের লোকদেরকে দুর্বল করার জন্য মিথ্যা কেস দিয়ে ফাঁসি দেওয়া হতো, জেলে ভরে রাখা হতো। এখন একটা নতুন হাতিয়ার পুলিশ ব্যবহার করছে, সেটা হচ্ছে সাইবার ক্রাইম। মনে করুন আমি কোনো বক্তব্য রাখলাম, বা কংগ্রেস কোনো বক্তব্য রাখলো, কি রাহুল গান্ধী কোনো বক্তব্য, যাই হোক, পুলিশের যদি পছন্দ না হয় তাহলে সেই বক্তব্যকে সমর্থন করে যারা লাইক করে, সেই বক্তব্যকে সমর্থন করে যারা কমেন্টস করে, তাদের বিরুদ্ধে হঠাৎ করে সাইবার ক্রাইমের দপ্তর থেকে একটা চোথা চলে আসছে, একটা নোটিশ চলে আসছে। শুধু তাই নয়, সেই নোটিশটাকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য 2-3টে করে পুলিশের জিপ চলে যাচ্ছে। ফলে কি হচ্ছে, যে কংগ্রেসী মনোভাব ছেলে না, বা যারা প্রতিবাদী ছেলে, তাদের পরিবার সমাজে কলঙ্কিত হচ্ছে, সমাজে তাদের ভাবমূর্তিকে নষ্ট করে দেওয়া হচ্ছে। কি, তাদের বাড়িতে পুলিশ এসছে। গ্রামের মানুষ জানে না পুলিশ কিসের জন্য এসছে, গ্রামের মানুষ জানে পুলিশ এসছে। যেটা ফোন করে বলা যায় নোটিশ আসছে, এত পুলিশ তৎপর, ধর্ষণে পুলিশকে দেখা যায় না, খুনে দেখা যাবে না, আইন শৃঙ্খলা রক্ষা করতে দেখা যাবে না, কিন্তু কংগ্রেসের লোকদের যারা পুলিশের বিরুদ্ধে কোনো, বা সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য রাখতে গিয়ে যদি কমেন্টস করে বা লাইক করে, সেটা যদি সরকারি দলের পছন্দ না হয় বা পুলিশের পছন্দ না হয়, তাহলে সাইবার ক্রাইম নামে আরেকটা প্রশাসনের একটা অংশকে দিয়ে সেখানটাই তাদেরকে টাইট দেওয়ার জন্য, তাদের কেস এবং সেই কেসের নোটিশ সার্ভ করার জন্য তাদেরকে গ্রেপ্তার নয়, তাদের বাড়িতে বাড়িতে পুলিশ বাহিনী চলে যাচ্ছে। এটা কেন? আমরা তার প্রতিবাদ করছি। এটা করবেন না, আমরা তাই প্রতিবাদ করছি। রাজনীতি করার অধিকার সকলের আছে, ফেসবুক সকলের কমেন্টস করার অধিকার আছে, টুইট সকলের অধিকার বলার অধিকার আছে। পশ্চিমবঙ্গের পুলিশের আছে, মুর্শিদাবাদের পুলিশেরও আছে, কিন্তু পুলিশের টার্গেটটা হচ্ছে যে অভিযোগটাকে খণ্ডন করে গল্প শেষ করে দাও। কিন্তু অভিযোগের মধ্যে কি কোনো সত্যতা কখনো থাকছে না, সেইটাকে আপনারা কোনো নিরাময় করার চেষ্টা করছেন না। অভিযোগটাকে প্রমাণ বা সত্য কি মিথ্যা সেটার জন্য তদন্ত করছেন না। প্রথমেই পুলিশের বিরুদ্ধে কোনো বক্তব্য হলেই, পুলিশের কোনো অপদার্থতা, অকর্মণ্যতার কোনো অভিযোগ যদি মানুষ করে, সঙ্গে সঙ্গে প্রশাসন তৎপর হয়ে গিয়ে সেটাকে খণ্ডন করতে ময়দানে নেমে যাচ্ছে, কারণ তাদের হাতে ফেসবুক আছে। সেইগুলোকে লাইক করো, ভাইরাল করার জন্য সিভিক পুলিশদের ব্যবহার করছে তারা। বড় অদ্ভুত চলছে। আর যারা প্রতিবাদী লোক, যারা প্রতিবাদ করতে চাইছে, সত্য কথা বলতে চাইছে, তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইম লাগিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ বলবে আমরা তো কিছু জানি না, সাইবার ক্রাইমের ব্যাপার ওটা তো অন্য ব্যাপার, অন্য ব্যাপার কিছু না। সবটাই কিন্তু তৃণমূলের এখানে একটা চক্রান্ত চলছে কংগ্রেস দলটাকে দুর্বল করার জন্য।
কংগ্রেস দলের হয়ে যেন কথা বলতে কেউ না পারে তার ব্যবস্থা করার জন্য আমরা কিন্তু এর প্রতিবাদ করছি।